আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক বলছি। তো আজকের ক্লাসে আমরা বায়োলজির কিছু আরো গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে শিখব। তো আজকে যেই টার্মগুলো শিখব সেগুলো মানবদেহ রিলেটেড। হ্যাঁ? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলো তো কি মানে মস্তিষ্ক? নিশ্চয়ই আমরা জানি ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক। কিন্তু ব্রেন মানে যে মস্তিষ্ক এটা একটা ছোট বাচ্চারাও জানে। ক্লাস দেখা যাচ্ছে যে 1 2 3 4 এসবের বাচ্চারাও বলতে পারবে ব্রেন মানে মস্তিষ্ক। কিন্তু তোমার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমাকে আরো কিছু টার্ম জানতে হবে। যেমন আহ, দেখা যায় যে আমরা পড়ি না যে করডাটা যে পর্বটা আছে সেই পর্বটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা উপপর্বে ভাগ করা হয়। একটা ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। তো এইসব নামগুলো কিভাবে আসে? ইউরো আসে অরা থেকে। অরা মানে হচ্ছে লেজ। লেজ মানে তাদের নটোকর্ড লেজে থাকে। সেফালো মানে হচ্ছে মস্তিষ্ক বা কেফালি মানে মাথা বোঝাই। হ্যাঁ, মাথার ভেতরে যদি নটোকর্ড থাকে তাহলে তাকে বলা হয় সেফালোকর্ডাটা। তাহলে সেফালো মানে কি বোঝায়? সেফালো মানেই হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। তাহলে মনে রাখতে হবে আমাদের সেফালো বা কেফালি এগুলোর মানে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। এরকমই আমাদের জানতে হবে কার্ডিয়া। কার্ডিয়া মানে হচ্ছে হার্ট। হার্ট বা হৃৎপিণ্ড। হ্যাঁ, একইভাবে পালমোনার। পালমোনার মানে বোঝায় লাং বা আমাদের ফুসফুস। পালমোনার মানে লাং বা ফুসফুস। তোমরা এই যে পড়ো না পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, এর বাংলাটা কি? ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে? পালমোনারি সংবহন মানে ফুসফুসীয় সংবহন। তার মানে পালমোনার মানেই হচ্ছে ফুসফুস। অবশ্যই আমাদের জানতে হবে লাং মানে ফুসফুস, কিন্তু এই টার্মটাও শিখতে হবে, পালমোনার মানে হচ্ছে ফুসফুস। এরপরে বলো তো গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে কি হতে পারে? অনেক সময় বলি না যে আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা করছে। গ্যাস্ট্রিকের সমস্যা মানে কি মাথা ব্যথা না পেট ব্যথা? অবশ্যই পেট ব্যথা। তাহলে গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক। স্টোমাক বা পাকস্থলী। কিভাবে হেপাটো, হেপাটো মানে লিভার বা যকৃৎ। হেপাটো মানে লিভার বা যকৃৎ। রেনাল মানে কিডনি। কিডনি বা বৃক্ক বোঝায়। অবশ্যই আমাদের জানতে হবে এইসব অঙ্গগুলো আমাদের দেহে কয়টা করে থাকে। হ্যাঁ, মস্তিষ্ক মানে হচ্ছে, মস্তিষ্ক আমাদের কয়টা থাকবে? অবশ্যই একটা। অনেকে বলে যে মস্তিষ্ক তিনটা থাকে। একটু বুঝে শুনে পড়লে, না পড়লে এরকম হয়। হ্যাঁ, মস্তিষ্ক তিনটা থাকে। মস্তিষ্ক একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা পশ্চাৎ মস্তিষ্ক। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মস্তিষ্কের পার্ট কয়টা, তখন তুমি তিনটা বলবা, কিন্তু ব্রেন কয়টা? অবশ্যই একটা। এভাবে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড একটা থাকে। হার্টের চেম্বার বা প্রকোষ্ঠ কয়টা থাকে? চারটা থাকে। একইভাবে আমাদের লাং বা ফুসফুস থাকে দুইটা। স্টোমাক বা পাকস্থলী থাকবে একটা। লিভার বা যকৃৎ থাকবে একটা। আর কিডনি থাকে দুইটা। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে আমাদের জানতে হবে গোনাড। গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। এখন ছেলেদের ক্ষেত্রে মেন জননাঙ্গ কি বলতো? এবং মেয়েদের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ কোনটা? দেখা যাচ্ছে এইসব নিয়ে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা থাকে। মনে রাখবেন টেস্টিস, এটা হচ্ছে ছেলেদের প্রধান জননাঙ্গ। টেস্টিস। টেস্টিস মানে কি? টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। হুম, তো টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। তো ক্লাসে যখন 9 10 অথবা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের আমি বলি যে টেস্টিস মানে কি, তো টেস্টিস মানে শুক্রাশয়। দেখা যাচ্ছে যে দুটাই আমি বলে দেওয়ার পরে যখন জিজ্ঞেস করি যে ছেলেদের টেস্টিস বা শুক্রাশয় কয়টা থাকে, তখন তারা বলতে পারে না যে টেস্টিস বা শুক্রাশয় কয়টা। আসলে যার যেটা নাম সেটা সম্পর্কে না জেনে উল্টাপাল্টা নামে জানে। ঠিক আছে? মনে রাখবেন টেস্টিস বা শুক্রাশয়, যার ভেতরে শুক্রাণু তৈরি হয়। টেস্টিস বা শুক্রাশয় থাকে দুইটা। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে থাকে ওভারি। ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়।
ডিম্বাশয় থাকে দুইটা। এখন মেয়েদের ডিম্বাশয় দুইটা থাকে, এটা দেখা যাচ্ছে যে না জানাটা প্রাথমিক অবস্থায় স্বাভাবিক, কিন্তু ছেলেদের যে শুক্রাশয় থাকে এটা না জানাটা খুবই অস্বাভাবিক। কারণ মেয়েদের ডিম্বাশয় তার পেলভিক গহ্বরে পেটের ভেতরে থাকলেও ছেলেদের শুক্রাশয় তার দেহের ভেতরে থাকে না। শুক্রাশয় তাদের উদর গহ্বরের বাইরেই থাকে, দুইটা শুক্রাশয় একটা স্ক্রোটাম নামক থলির ভেতরে বলের মতো দুইটা শুক্রাশয় থাকে। ঠিক আছে? তাহলে শুক্রাশয় কয়টা থাকে? দুইটা। এটা কেউ ভুল করবা না। ঠিক আছে? এই শুক্রাশয়ই হচ্ছে ছেলেদের প্রধান জননাঙ্গ। কেন জানো? কারণ এই শুক্রাশয়ের ভেতরেই তৈরি হয় শুক্রাণু। এটা সবারই পরিচিত শব্দ, শুক্রাণু বা স্পার্ম। স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু। এখন শুক্রাণু তৈরি না হলে কি একটা ছেলে বাবা হতে পারবে? নিশ্চয়ই না। আর শুক্রাণুটার কারখানাই হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়ের ভেতরেই তো শুক্রাণু তৈরি হয়। এর জন্যই শুক্রাশয় প্রধান জননাঙ্গ হবে। ঠিক আছে? একইভাবে ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয় ডিম্বাণু বা ওভাম বা এগ। হ্যাঁ, তো ডিম্বাণু তৈরি না হলে একইভাবে একটা মেয়ে কখনোই কি হতে পারবে না? মা হতে পারবে না। এর জন্য তার ডিম্বাণু তৈরির যেটা কারখানা, সেটাই হচ্ছে মেয়েদের প্রধান জননাঙ্গ। তাহলে ছেলেদের প্রধান জননাঙ্গের নাম কি বলতো? শুক্রাশয় বা টেস্টিস, যেটা দুইটা থাকে, পেটের বাইরেই ঝুলন্ত অবস্থায় থাকে। আর মেয়েদের ডিম্বাশয় কয়টা থাকে? দুইটা থাকে, যেটা পেটের ভেতরে থাকে। এগুলোই হচ্ছে প্রধান জননাঙ্গ। শুক্রাণু হচ্ছে স্পার্ম, ওভাম মানে কি? ডিম্বাণু। এগুলো আমাদের জানতে হবে। তাহলে মানবদেহের এই সব বায়োলজিক্যাল টার্মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখলে দেখা যাবে যে বায়োলজি পড়তে আমাদের অনেক আনন্দদায়ক মনে হবে। এরপরে আরো কিছু ওয়ার্ড মিনিং আমাদের জানতে হবে। বায়োলজিতে যে কোনো শব্দের শেষে যদি দেখতে পাও সিস বা শন এইরকম আছে, মনে রাখবা এটা একটা প্রক্রিয়া। তাহলে সিস বা শন মানে কি বোঝায়? প্রক্রিয়া। যেমন তোমরা পড়েছো সেল ডিভিশন, এর শেষে শন আছে, তার মানে এটা একটা প্রক্রিয়া, কোষ বিভাজনের প্রক্রিয়া। কোষ বিভাজন আবার কয় প্রকার? 3 প্রকার। মাইটোসিস, মাইটোসিস, মিওসিস, সবগুলোর শেষে কি আছে? সিস আছে। এরপরে তোমরা সিস যুক্ত আরো কত শব্দ, যেমন ফটোসিনথেসিস, ফটোলাইসিস, গ্লাইকোলাইসিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই সিস যুক্ত যত শব্দ পাবা বা সংযুক্ত যত শব্দ পাবা সবগুলোই কোনো না কোনো কি বলতো প্রক্রিয়া। মাথায় থাকবে? ওকে। তাহলে অন্তত কিছু পারো না পারো কোনো একটা ওয়ার্ড যদি পরীক্ষায় আসে, শেষে সিস বা সন দেখে বলতে পারবা এটা নিশ্চয়ই কোনো প্রক্রিয়া। শুরু তো করতে পারবা যে যে প্রক্রিয়ায় এটা হয় তাকে এইটা বলে, তার মানে এটা একটা প্রক্রিয়া। সিস বা সন থাকলে একটা প্রক্রিয়া বোঝায়। বায়োলজিতে কোনো শব্দে যদি তুমি দেখতে পাও আইটিস, যে কোনো শব্দের শেষে যদি আইটিস থাকে, মনে রাখবা আইটিস মানে হচ্ছে প্রদাহ। আইটিস দ্বারা কি বোঝায়? প্রদাহ। আসলে প্রদাহের ইংলিশ টার্মটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন। যে কোনো শব্দে যদি তুমি দেখো যে আইটিস আছে, ওই আইটিস দ্বারাই ইনফ্লামেশন বা প্রদাহ বোঝায়। অনেকে এখন এটা বলবা যে ভাইয়া তাহলে প্রদাহ আবার কি? তো আমাদের এটাও জানতে হবে প্রদাহ মানে ধরো তোমার দেহের কোনো একটা অংশ লাল হয়ে গেল। হ্যাঁ, ওই লাল হওয়া অংশটার আশপাশটা গরম হয়ে গেল। হুম, ওই অংশটা ফুলে গেল এবং সেখানে প্রচন্ড ব্যথা অনুভব করছো। যদি তুমি দেখো দেহের কোনো অংশে এই 4টা লক্ষণ দেখা যাচ্ছে, অংশটা লাল হয়ে যাচ্ছে, ওই জায়গা ফুলে যাচ্ছে, ব্যথা করছে, হ্যাঁ, গরম হয়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই অংশটাকে আমরা কি বলতে পারি? প্রদাহ। তাহলে প্রদাহ নিশ্চয়ই কোনো একটা ডিজিজ কন্ডিশন, এটা একটা নিশ্চয়ই সুস্থ অবস্থা না। যেমন আমাদের একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস বলতো এটা কি কোনো সাধারণ কথা? এটা একটা অসুখ।
ঠিক আছে, হেপাটাইটিস। এখন পরীক্ষায় আসলো তোমার ক নাম্বারে যে হেপাটাইটিস কাকে বলে, তখন তুমি কি বলবা? হেপাটাইটিস। এখন তুমি তো অলরেডি শিখে গেছো, আইটিস যদি কোথাও দেখতে পাও, আইটিস মানে কি বলবা? প্রদাহ। এখন হেপাটাইটিস তোমাকে একটু আগে শিখাইছি, হেপাটো মানে কি বলতো? হেপাটো মানে হচ্ছে লিভার বা যকৃৎ। তাহলে লিভারের প্রদাহকে, লিভারের ইনফ্লামেশনকে কি বলে? হেপাটাইটিস। বা বাংলায় যদি বলি যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহকেই কি বলা হয়? হেপাটাইটিস। তাহলে এটা কি তোমাকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, তুমি যদি মুখস্থ করে যাও পরীক্ষায় যে যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে, হেপাটাইটিস বলে, এভাবে যদি পড়ে যাও দেখবে যে পরীক্ষার হলে তুমি ভুলে গেছো। পরীক্ষার হলে তোমার মাথায় আসবে যকৃতের পড়েছো নাকি বৃক্কের পড়েছো, পরীক্ষায় গিয়ে লিখে আসবা যে বৃক্কের প্রদাহকে হেপাটাইটিস বলে, কারণ তুমি তো এই বিষয়টা সম্পর্কে তখন জানো না। তাই একটু জেনে শুনে যদি পড়ো তাহলে অবশ্যই পড়াশোনা ভালো লাগবে। একইভাবে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বলো তো কার্ডাইটিস কি, পারবো না? বলো। কার্ডাইটিস মানে কার প্রদাহ? কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, হৃৎপিণ্ডের প্রদাহকে বলে কার্ডাইটিস। পেরিকার্ডাইটিস কাকে বলে? পেরিকার্ডিয়ামের প্রদাহ। মায়োকার্ডাইটিস কাকে বলে? মায়োকার্ডিয়ামের প্রদাহ। তাহলে কার্ডাইটিস মানে প্রদাহ। একইভাবে তোমাকে যদি বলা হয় যে বলো তো গ্যাস্ট্রাইটিস তাহলে কাকে বলে? গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রো মানে হচ্ছে কি? গ্যাস্ট্রো মানে এই যে, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রাইটিস মানে কি বলবা? গ্যাস্ট্রাইটিস কাকে বলে? পরীক্ষায় আসলো, এটা কি মুখস্থ করে যাওয়ার দরকার আছে? গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে পাকস্থলীর প্রদাহ। একইভাবে যদি কোশ্চেন করা হয় যে নেফ্রাইটিস কাকে বলে? নেফ্রাইটিস, নেফ্রো দিয়ে কি আছে? নেফ্রন। তাহলে নেফ্রনের প্রদাহ। নেফ্রন কিডনিতে থাকে, কিডনির গঠন ও কাজের এককে, বৃক্কের গঠন ও কাজের এককে নেফ্রন বলে। তাহলে বৃক্কের প্রদাহকে কি বলতে পারি? নেফ্রাইটিস বলতে পারি। অথবা তুমি এটাও যদি লিখে আসো নেফ্রনের প্রদাহকে নেফ্রাইটিস বলে, তাও হবে। যদি কোশ্চেন হয় যে নিউরাইটিস কাকে বলে? নিউরাইটিস, তাহলে অবশ্যই নিউরো আছে, নিউরাইটিস মানে নিউরনের প্রদাহ কে কি বলা হয়? নিউরাইটিস। একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে? এটা যদি পরীক্ষায় আসে, তো যে কোনো আইটিস থাকলেই কি হবে? প্রদাহ। আর অ্যাপেন্ডি মানবদেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, যদিও অনেক বইপত্রে অনেক জায়গায় বলা থাকে যে অ্যাপেন্ডিক্স একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, হ্যাঁ, নন ফাংশনাল অঙ্গ, অর্গান। তো এই তারপরেও অ্যাপেন্ডিক্স আমাদের লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে, এখান থেকেও কিছু লিম্ফোসাইট উৎপন্ন হয়। তো এই অ্যাপেন্ডিক্সে যখন প্রদাহ হয় তখনই তাকে কি বলা হয়? অ্যাপেন্ডিসাইটিস। তাহলে খুব সহজেই তোমরা এই আইটিস যুক্ত শব্দ, আইটিস দেখেই বলে দিতে পারবা যে আইটিস মানে এটা প্রদাহ, যার সাথে আইটিস থাকবে তারই কি হবে? প্রদাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। বায়োলজিক্যাল আরো নতুন নতুন শব্দ নিয়ে তোমাদের সামনে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে হাজির হব। এবং আগামীতে আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের বা এগুলো ছাড়াও বায়োলজিক্যাল বা মেডিকেল রিলেটেড বেসিক কিছু ক্লাস, বেসিক কিছু দেখা যাচ্ছে জ্ঞান নিয়ে তোমাদের সামনে হাজির হব, যেটা অবশ্যই যারা এই সব ক্লাসগুলো রেগুলার দেখবা, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তোমার লাইফে অবশ্যই এগুলো কোনো না কোনো ভাবে কাজে দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।